কনকনে শীত পড়েছে, চারিদিক নিস্তব্ধ, ঘুটঘুটে অন্ধকার। রাত তখন ঠিক 12টা। হঠাৎ হরিহরের বউ চিৎকার করে কেঁদে উঠল। ওগো, এ কি সর্বনাশ হয়ে গেল গো! তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে গো? এই কান্নার শব্দ শুনে গ্রামের প্রতিবেশীরা সবাই হরিহরের বাড়ির উঠানে এসে জড়ো হয়। বলি, ও মেজ বউ, কি হলো গো? অমন করে কাঁদছো কেন? হরিহরের কিছু হলো নাকি? তখন হরিহরের মেয়ে টুসি ঘরের বাইরে এসে বলে, বাবা আর কথা বলছে না খুড়ো। আজ কাজ থেকে ফিরতে বাবার দেরি হয়ে গেছিল। কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া সেরে পুকুরে হাত মুখ ধুতে গেছিল। তারপর ফিরে থেকে কেমন ছটপট করতে করতে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। এখন আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। বলিস কি রে? চল তো গিয়ে দেখি, সাপে কাটেনি তো? তারপর গ্রামের সবাই মিলে তাদের ঘরে গিয়ে হরিহরকে ভালো করে দেখে, কিন্তু কেউই কোনো কিছুর চিহ্নই দেখতে পায় না। হরিহর তো মারা গেছে দেখছি। এবার চলো সব শ্মশানে নিয়ে যাবার ব্যবস্থা করতে হবে। এরপর সবাই মিলে সমস্ত রকম ব্যবস্থা করে হরিহরের দেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু পথে যেতে যেতে শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি। ওরে বাবা, এ অসময়ে কি ঝড় বৃষ্টি শুরু হলো গো! মনে হচ্ছে আকাশ যেন এক্ষুনি ভেঙে পড়বে। হ্যাঁ গো কাকা, কেমন যেন গা ছমছমে ভার। আগে তো কোনো দিনে এরকম মনে হয়নি। সামনে আবার ঘন জঙ্গল, সেটা পেরিয়ে তবে গিয়ে শ্মশান। হ্যাঁ রে, আমারও কেমন যেন মনে হচ্ছে। এই রাতে বেরোনোটা ঠিক হয়নি। কাল দিনের আলোয় বেরোনো উচিত ছিল আমাদের। এই কথা বলতে বলতে তারা পথ চলতে থাকে। তারপর নদীর পার ধরে জঙ্গলে প্রবেশ করতেই হঠাৎ, ওরে, হঠাৎ করে মরার খাটটা এত ভারী কেন লাগছে বলতো? আর যেন বইতেই পারছি না। হ্যাঁ কাকা, একদম ঠিক কথা বলেছ। খুব ভারী লাগছে, বয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। এখানেই একটু নামাতে হবে। এরপর তারা মরার খাটটা সেখানে নামাতেই ভম্বল চিৎকার করে ওঠে। এ কি, দীপক কোথায় গেল? ও তো এতক্ষণ ধরে আমাদের সাথেই আসছিল। হ্যাঁ, তাই তো। কি সর্বনাশ! ছেলেটা গেল কোথায়? সাথে সাথেই সবাই মিলে দীপককে খুঁজতে থাকে। আর কিছুক্ষণ বাদেই বিদ্যুতের ঝলকানির আলোতে দেখা যায় দীপকের নিথর দেহটা একটা গাছতলায় পড়ে আছে, আর তার গালের পাশ দিয়ে সামান্য একটু রক্ত বয়ে যাচ্ছে। কাকা, দীপক এখানে মৃত অবস্থায়। যেন মনে হচ্ছে কেউ ওর মুখ থেকে রক্ত চুষে খেয়েছে। ওরে পালা এখান থেকে! এ নিশ্চয়ই কোনো রক্তচোষা! পালিয়ে চল শিগগিরই! সবাই প্রচণ্ড ভয় পেয়ে দীপক ও হরিহরের দেহ সেখানেই ফেলে রেখে যে যার বাড়ির দিকে দৌড়তে থাকে। এরপর কেটে যায় বেশ কিছুদিন, কিন্তু রাতের অন্ধকারে কেউ বাইরে বেরোলেই পরের দিনই তাকে আর জীবিত অবস্থায় দেখতে পাওয়া যেত না। একদিন পুকুর ঘাটে বাসন মাজতে মাজতে, গ্রামে এসব কি শুরু হয়েছে বলতো? এখন তো দিনের বেলাতেও বেরোতে কেমন যেন ভয় ভয় করে। যা বলেছিস রে, দিনের আলো থাকতে থাকতে সবাইকে বাড়িতে ঢুকে ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিতে হচ্ছে। না হলে তো সেই রক্তচোষা যাকে পাবে তারই রক্ত চুষে খেয়ে নেবে। আচ্ছা, এর কি কোনো সমাধান হবে না? গ্রামের সকলে মিলে এর তো কিছু একটা ব্যবস্থা নেওয়া উচিত। এরপর গ্রামের সকলে মিলে বুড়ো বটতলায় জড়ো হয়। দেখো, আমরা সবাই সেই রক্তচোষার ব্যাপারে জানি, কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে দেখিনি। সে হঠাৎ করে গ্রামে কোথা থেকে এলো, কেন এলো, এই সম্পর্কে আমরা কিছুই জানি না। হ্যাঁ, আর সেই সমাধান খুঁজে বার করার জন্যই আজকের এই সভা ডাকা হয়েছে। রক্তচোষার হাত থেকে বাঁচার উপায় যদি তোমাদের কারো জানা থাকে তাহলে বলো তাড়াতাড়ি। আচ্ছা, তোমরা আরো একটা ব্যাপার লক্ষ্য করেছো? সেই রক্তচোষা কিন্তু কোনো পশু বা পাখির রক্ত খাচ্ছে না, শুধুই মানুষের রক্ত চুষে খাচ্ছে। তারা অনেকক্ষণ ধরে আলোচনা করার পর ঠিক করে তারা সবাই মিলে কলিকাপুর শ্মশানে বসবাসকারী এক বড় তান্ত্রিকের কাছে যাবে।
আলোচনা যখন হয়েই গেল তাহলে আর দেরি কেন, চলো সব। এরপর তারা সবাই মিলে সেই কলিকাপুর শ্মশানের তান্ত্রিকের কাছে পৌঁছায় এবং তাকে সমস্ত ঘটনার কথা জানায়। আপনি কিছু একটা উপায় বলে দিন বাবা, আমরা যে মহা বিপদের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। বলিস কি রক্তচোষা? আমি ভূত প্রেত শাকচুন্নি পিশাচিনি কত ভয়ানক ভয়ানক আত্মাকে বন্দি করেছি, তাদের বশ করেছি, কিন্তু রক্তচোষার খবর তো আজ পর্যন্ত পাইনি। চল তো গিয়ে দেখি একবার। তারপর তান্ত্রিক তাদের সকলের সাথে এসে সেই বুড়ো বটতলায় যজ্ঞের আসনে বসে। শোনো গ্রামবাসী, আমার এমন একজন কাউকে লাগবে যাকে আমি টোপ হিসাবে ব্যবহার করব, তবে মনে রেখো এতে প্রাণের ঝুঁকিও আছে। ওমা, সে কি কথা! আমরা সব কিছু জেনে বুঝে কাকে সেই রক্তচোষার টোপ হিসেবে পাঠাবো বাবা? না না বাবা,